পার্টের টাইটেলটা হচ্ছে এ গেম অফ চেস। দেখো এখানে টাইটেলটা দিয়ে আসলে কী মিন করা হয়েছে, টাইটেলটা হচ্ছে কি দাবা খেলাকে মিন করেছে, অর্থাৎ জীবনকে এখানে দাবা খেলার সাথে কম্পেয়ার করা হয়েছে। দাবার গুটির যে চাল দেওয়া এটা কিন্তু খুবই জটিল, অনেক ভেবে চিন্তা করে হচ্ছে গুটি চালতে হয়। এবং হচ্ছে কি দুইটা যে পক্ষ থাকে দাবা খেলায়, দুই পক্ষই কেমন থাকে, নীরব থাকে, তাই না? এবং তারা খুব চিন্তা করে হচ্ছে নিজের স্বার্থ বুঝে বুঝে সে কিন্তু গুটির চাল দেয় এবং একটা নীরবতা থাকে। হ্যাঁ, এখানে কিন্তু দুই পক্ষের মধ্যে যে একটা ভালোবাসা প্রদর্শন করা হয় না, সবাই কিন্তু নিজেরটা নিয়ে ভাবে তখন। তো মানুষের সম্পর্কটা এরকম হচ্ছে কি দাবা খেলার মতো হয়ে গিয়েছে, সেই জন্য হচ্ছে এখানে এই পার্টটার নাম দেওয়া হয়েছে কি এ গেম অফ চেস। বিশেষ করে এখানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সম্পর্কের ক্ষেত্রটা সেইটার দিকে ফোকাস করা হচ্ছে। ঠিক আছে, দেখো এই যে পার্ট 2 এটার যে প্রথম স্ট্যাঞ্জা, সেখানে আমরা প্রথমেই দেখবো একটা লাক্সারিয়াস রুম। ঠিক আছে, এ লাক্সারিয়াস বাট সাফোকেটিং রুম, মানে দেখতে একদম ঝাঁকঝমকপূর্ণ সাজানো গোছানো কিন্তু সাফোকেটিং, মানে মনে হচ্ছে শ্বাসরোধ হয়ে যাবে এরকম একটা অবস্থা। এবং সেখানে একজন মহিলা বসে আছে এবং সেই মহিলাকে অনেক নার্ভাস মনে হচ্ছে। ঠিক আছে, তো প্রথম লাইনে বলা হয়েছে চেয়ার শি সিটিং লাইক এ বার্নিশ থ্রোন, মানে ওই যে মহিলার কথা বললাম না, নার্ভাস উইম্যান, সে হচ্ছে একটা চেয়ারে বসে আছে, কিন্তু চেয়ারটা হচ্ছে কি একদম বার্নিশ থ্রনের মতো, সিংহাসনের মতো একটা চেয়ারে সে বসে আছে, বার্নিশ থ্রন। আচ্ছা, তারপরে বলা হয়েছে যে গ্লোড on the marble where the glass held up by standard rod with fruited vines. আচ্ছা, ওই যে সিংহাসনের মতো যে একটা আসনে এসে বসে আছে সেটা গ্লো করছিল, মানে শাইন করছিল। হ্যাঁ, সেইটার মানে সেই যে আসনটায় বসে আছে সেটার রিফ্লেকশন পড়েছে কিসের উপরে, ফ্লোরের উপরে, এবং সে ফ্লোরটা আবার মার্বেল পাথরের। ফ্লোরটা কিসের? মার্বেল পাথর। এই যে বলা হচ্ছে না যে অন দ্য মার্বেল, মানে মার্বেল পাথরের, জাস্ট ভিজুয়ালাইজ করো সে কতটা রিচ। হ্যাঁ, মার্বেল পাথরে তার হচ্ছে ফ্লোর, এবং তার যে হচ্ছে বার্নিশড থ্রন সিংহাসন সেটা হচ্ছে কি রিফ্লেকশন পড়ছে সেই ফ্লোরে। এবং এখানে বলা হচ্ছে যে একটা মানে হেল্ড আপ বা স্ট্যান্ডার্ড বলতে এখানে ট্যাবলকে বোঝানো হয়েছে। তার একটা ট্যাবল মানে গ্লাসের তৈরি, গ্লাস ট্যাবল ইজ ডেকোরেটেড উইথ ভাইন ডিজাইন। ভাইন গাছের যে ডিজাইন, সেইটা ভাইনের গাছের যে ডিজাইন করা এরকম একটা তার একটা ট্যাবল আছে। হ্যাঁ, তার রুমের বর্ণনা দেওয়া হচ্ছে রুমে কী কী আছে। ঠিক আছে, আর কি আছে তার রুমে? ফ্রম হুইচ গোল্ডেন কিউপিডন পিপড আউট। আচ্ছা, এইখানে হচ্ছে গোল্ডেন কিউপিড মানে হচ্ছে একটা হচ্ছে পিকচার। ঠিক আছে, পিকচারটা কার? কিউপিডের, ভালোবাসার যে দেবী। হ্যাঁ, যাকে কি বলা হয়? কিউপিড। তার হচ্ছে একটা পোর্ট্রেট আছে এই মানে রুমের মধ্যে। আর কি আছে? অ্যানাদার হাইড হিজ আইস বিহাইন্ড হিজ উইং। এবং ছবির মধ্যে কি মানে কেউ হচ্ছে কি লুকিয়ে আছে লজ্জা পেয়ে, এরকম তার মুখ লুকিয়ে আছে এরকম একটা ছবি। তারপর হচ্ছে যে ডাবলড দ্য ফ্লেমস দ্য সেভেন ব্রাঞ্চড ক্যান্ডেলাব্রা, এবং হচ্ছে এখানে হচ্ছে কি ক্যান্ডেল ফ্লেমসের কথা বলা হয়েছে, মানে মোমবাতি জ্বলছে। মানে এই রুমটার মধ্যে অনেক হচ্ছে কি আলো, বিভিন্ন রকমের মানে হচ্ছে লাইটিং আছে, যেমন এখানে ক্যান্ডেলের কথা বলা হলো। হ্যাঁ, রিফ্লেক্টিং লাইট আপন দ্য ট্যাবল, এবং হচ্ছে কি যে এখানে ওই যে ট্যাবল সেটাও হচ্ছে কি করছে, গ্লো করছে, মানে আলো রিফ্লেক্ট করছে। দেখো এখানে সব কিছু রিফ্লেকশনের কথা কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, পরের লাইনে আছে দ্য গ্লিটারিং অফ আর জুয়েলস রোজ টু মিট ইট, মানে হচ্ছে তার তার যে কিছু মানে অলংকার, হ্যাঁ অলংকারগুলো গ্লিটারিং করছিল। দ্য গ্লিটার অফ আর জুয়েলস, ওই মহিলার যে হচ্ছে জুয়েলসগুলো সেগুলো কি করছিল, সেগুলো আলো ছড়াচ্ছিল রুমের মধ্যে। ফ্রম স্যাটিন গ্যাজেস পিওর্ড ইন রিচ প্রফিউশন, অর্থাৎ এখানে হচ্ছে এটার মানে হচ্ছে যে মানে খুবই দামি কিছু জিম। এবং সেটা হচ্ছে তার কিছু বক্স, যেটাকে বলছে স্যাটিন বক্স, সেখান থেকে মানে বক্সটা যেন উপচে পড়ছে কিছু জিম, মানে মূল্যবান পাথর। ঠিক আছে, তাহলে হচ্ছে কি মানে আমরা বুঝতে পারছি এখানে অনেক রিচ একজন মহিলার বর্ণনা দেওয়া হচ্ছে, তার রুমের মধ্যে কী কী আছে সেগুলো বর্ণনা দেওয়া হচ্ছে এখানে।
তারপর হচ্ছে ইন ভিয়ালস অফ আইভরি অ্যান্ড কালার্ড গ্লাস, এবং তার হচ্ছে কি আছে পারফিউমড বটলস অফ আইভরি অ্যান্ড গ্লাস। এই যে ভিয়ালস অফ আইভরি, ভিয়ালস বলতে হচ্ছে বোঝানো হয়েছে কিন্তু পারফিউম, হ্যাঁ, তাহলে তার পারফিউমটা কেমন? তার পারফিউমের বটলটা হচ্ছে আইভরি দিয়ে হচ্ছে তৈরি এবং গ্লাসের। তারপর হচ্ছে যে আনস্টপার্ড লার্ড হার স্ট্রেঞ্জ সিনথেটিক পারফিউম, এবং তার পারফিউমগুলো হচ্ছে কেমন আর্টিফিশিয়াল সেন্ট, যেটাকে সিনথেটিক বলা হয়েছে, হ্যাঁ, মানে ন্যাচারাল না, মানে আর্টিফিশিয়াল যে সেন্টের কিছু পারফিউম তার হচ্ছে এই রুমের মধ্যে আছে, যেটা তার রুমকে একদম সুবাসিত করে ফেলেছে। তারপর হচ্ছে যে আনজয়েন্ট পাউডার্ড অ্যান্ড দ্য লিকুইড ট্রাবলড কনফিউজ। তারপর হচ্ছে এখানে হচ্ছে তার রুমের মধ্যে আর কি কি আছে, যে অয়েন্টমেন্ট, পাউডার, পারফিউমস, মানে তার সাজসজ্জার যে উপকরণগুলো সেগুলোর একটা বর্ণনা দেওয়া হচ্ছে। অ্যান্ড ড্রোন্ড দ্য সেন্স ইজ অর্ডার স্টেয়ার্ড বাই দ্য এভার, মানে এই যে রুমের মধ্যে এত কিছু, মানে বিভিন্ন ধরনের পারফিউম, তার যে হচ্ছে মানে এইটা কি করছে, রুমটাকে একদম সাফোকেটিং একটা রুমে পরিণত করেছে, মানে বিভিন্ন টাইপের যে মানে অর্ডার এখান থেকে আসছে, মানে পারফিউমের যে হচ্ছে সুবাস, সব মিলিয়ে কি করেছে, রুমটাকে কি করেছে, রুমের যে বাতাসটাকে একদম সাফোকেটেড করে ফেলেছে, মানে যেন শ্বাস নেওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা। হ্যাঁ, দ্যাট ফ্রেশ অ্যান্ড ফ্রম দ্য উইন্ডো দিস অ্যাসেন্ডেড, এবং ব্রিজ ক্যারিজ দেওয়া, এবং কী করছে, ওই যে বাতাস আসছে জানালা থেকে, সেটা হচ্ছে কি এটা চারদিকে ছড়িয়ে দিচ্ছে। ইন ফ্যাটেনিং দ্য প্রোলংড ক্যান্ডেল ফ্লেমস, এবং এতে করে কি হচ্ছে, ক্যান্ডেলের যে আলোটা সেটা হচ্ছে নিভে নিভে যাচ্ছে, এরকম একটা অবস্থা। ফ্লাং দেয়ার স্মোক ইনটু দ্য ল্যাঙ্ক্রিয়া, এবং বলা হয়েছে যে যে স্মোক, ধোঁয়া বের হচ্ছে, সেটা একদম স্লিংয়ের প্যানেল পর্যন্ত গিয়ে পৌঁছাচ্ছে। স্টেয়ারিং দ্য প্যাটার্ন অন দ্য কফেড সিলিং, এবং হচ্ছে সিলিং, রুমের যে সিলিং সেটার ডেকোরেশনটা হচ্ছে মনে হচ্ছে যেন মুভ করছে, মানে সিলিংয়ের যে ডেকোরেশনটা কীরকম, মানে মনে হচ্ছে কি এই যে প্যাটার্নটা দেখে মনে হচ্ছে সে যেন নড়ছে। তারপর হচ্ছে হিউজ সি উড ফিড উইথ কপার, সি উড ফিড উইথ কপার, মানে এখানে ফায়ার প্লেসের কথা বলা হয়েছে। ফায়ার প্লেসে যে হচ্ছে কাঠগুলো জ্বলছে সেটার কথা বলা হয়েছে, যে ফায়ার প্লেস বার্নস উইথ এক্সোটিক সি উড মিক্সড উইথ কপার। হ্যাঁ, ফায়ার প্লেস মানে তুমি দেখবে যে হচ্ছে বিদেশিদের, বিশেষ করে যে ইংল্যান্ড, এদের কিন্তু ফায়ার প্লেসটা খুব কমন। হ্যাঁ, শীত প্রধান যে দেশগুলো এগুলো, এতে সব বাড়িতেই হচ্ছে কি একটা ফায়ার প্লেস থাকে, বিশেষ করে যারা হচ্ছে যে রিচ তাদের তো থাকবেই। তো এটার একটা বর্ণনা দেওয়া হলো যে ফায়ার প্লেসের। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে in which satellite a carved dolphin shone in the firelight, ওই যে ফায়ার প্লেস যে হচ্ছে আলোটা সেটাকে হচ্ছে বলা হচ্ছে ফায়ার লাইট। হ্যাঁ, আচ্ছা, কার্ভড ডলফিন শম ইন দ্য ফায়ারলাইট, এ কার্ভড ডলফিন সিম টু শম, মানে একটা হচ্ছে ডলফিনের ছবি আঁকা, যে মনে হচ্ছে এটা যেন সাঁতার কাটছে। তারপর হচ্ছে অ্যাবভ দ্য এন্টিক মেন্টাল ওয়াজ ডিসপ্লেড, ফায়ার প্লাসের উপরে আবার কি আছে, কিছু ছবি ঝুলে আছে, কিছু পুরনো কিছু ছবি ঝুলে আছে। হ্যাঁ, এবং অ্যাজ দো দ্য উইন্ডো গেভ আপন দ্য সিলভান সিন লুকিং লাইক এ উইন্ডো অনটু এ উডল্যান্ড, এবং ওই ছবিটার বর্ণনা দেওয়া হচ্ছে, ছবিটাকে দেখে মনে হয় কি যে এরকম যে একটা জানালা দিয়ে হচ্ছে কোথায়, জানালা এবং হচ্ছে একটা উডল্যান্ড, মানে একটা কি বলে এটাকে, বনের দিকে একটা জানালা, এরকম একটা ছবি। দ্য চেঞ্জ অফ ফিলোমেল বাই দ্য বারবারাস কিং, এই যে ফিলোমেলের যে কাহিনীটা বললাম, হ্যাঁ, সেই কাহিনীটা হচ্ছে এই যে এই লাইনটা, ঠিক আছে। এবং ওখানে হচ্ছে একটা কি আছে, যে মিথ অফ ফিলোমেল, এই মিথটা হচ্ছে এখানে আছে, যে কিনা হচ্ছে কি কিং টেরিয়াসের দ্বারা রেপড হয়েছিল, কাহিনীটা তো আমি বললামই। সো রুডলি ফোর্সড ইয়েট দেয়ার দ্য নাইটিঙ্গেল,
পরবর্তীতে হচ্ছে কি তাকে কিন্তু নাইটিঙ্গেলে পরিণত করা হয়েছিল, যে ফিলোমেলকে। অ্যান্ড ফিল্ড অল দ্য ডেজার্ট উইথ ইনভায়াবল ভয়েস, ফিল্ড অল দ্য ডেজার্ট, অর্থাৎ হার সং ফিলস দ্য ব্যারেন ওয়ার্ল্ড উইথ আনব্রোকেন ক্রাই, অর্থাৎ এই যে ফিলোমেলের যে গানের কথা বলা হয়েছে সেটা কি করেছিল, তার গানটা কি করেছিল, এই যে ব্যারেন ওয়ার্ল্ড, এই যে আমাদের এই ওয়েস্টল্যান্ডকে ব্যারেন ওয়ার্ল্ড বলা হয়েছে, সেটাকে হচ্ছে কি আনব্রোকেন ক্রাইয়ে পরিপূর্ণ করে, মানে তার যে কষ্ট বা দুঃখের যে কাহিনী সেটা বলা হচ্ছে। অ্যান্ড স্টিল শি ক্রাইড অ্যান্ড স্টিল দ্য ওয়ার্ল্ড পারসিউ, মানে এখনও সে কাঁদে, বলা হয়েছে কি স্টিল শি ক্রাইস আউট বাট দ্য ওয়ার্ল্ড ইগনোরস, কিন্তু এই যে পৃথিবী হচ্ছে কি এখন এই তার কথা আর কি করছে না, সেভাবে গুরুত্ব দিয়ে শুনছে না, ইগনোর করছে ফিলোমেলের যে কাহিনী। জাগ জাগ টু ডার্টি ইয়ার্স, হার ক্রাই বিকামস জাস্ট মিনিংলেস জাগ জাগ টু আনহিয়ারিং, বলা হচ্ছে যে মানুষ এখন আর ফিলোমেলের কাহিনী শুনে কষ্ট পায় না, ঠিক আছে। তাহলে ফিলোমেলের কাহিনীটা তো আমরা জানলামই যে সে কেমন হচ্ছে ছিল, সে ইনোসেন্ট ছিল, কিন্তু তারপরেও সে কীভাবে ভিকটিম হলো, এবং তার কাহিনীটা সে যাতে বলতে না পারে সেজন্য তার জীব কেড়ে নেওয়া হলো। কিন্তু এই যে একটা দুঃখপূর্ণ কাহিনী, এইটা হচ্ছে কি আধুনিক যুগের মানুষ যারা, তারা এই গানগুলো আর শুনছে না। ফিলোমেলের কাহিনী এটাকে হচ্ছে কি মডার্ন পিপলরা কী করে, ইগনোর করে, এবং যেটা তাদের কাছে কেমন মনে হয়, মানে একটা জাগ জাগ সাউন্ডের মতো মনে হয়, মানে মিনিংলেস মনে হয়। And other heard stumps of time, other old reminders hang on the walls, এবং যে দেয়ালে দেয়ালে এরকমই কিছু মানে ওল্ড রিমাইন্ডার্স, মানে অতীতের কাহিনী চিত্রিত আছে, এরকম কিছু পিকচার দেয়ালে ঝুলছে। হোয়ার টোল্ড আপন দ্য ওয়ালস স্টারিং ফর্মস। আচ্ছা, এখানে বলছে হচ্ছে ওল্ড শেপস অ্যান্ড ফিগার্স লুক আউট, মানে ওই যে দেয়ালের ছবিগুলোর কথা বলা হচ্ছে যেন তারা কথা বলছে, যে লিন্ড আউট লিনিং হোসিং দ্য রুম এনক্লোজড, দে সিম টু হাশ দ্য অপ্রেসিভ রুম। মানে মনে হচ্ছে কি ওই যে ফিগারগুলো দেয়ালে তারা বাইরে তাকিয়ে আছে, এবং তারা কি করছে, যে তারা এই রুমটা তাদের কাছে খুব অপ্রেসিভ মনে হচ্ছে, যেন তারা এই রুম থেকে বের হওয়ার চেষ্টা করছে, এরকমটা মনে হচ্ছে। হ্যাঁ, তারপর বলা হচ্ছে যে footsteps shuffled on the stair, footsteps are heard on the stair, মানে ঠিক ওই মুহূর্তে সিঁড়িতে কারো আসার, মানে কেউ আসছে এরকমটা শোনা যাচ্ছে, ঠিক আছে, মনে হচ্ছে কেউ হেঁটে হেঁটে আসছে। ফুটস্টেপ মানে কি পদধ্বনি, হ্যাঁ, স্টেয়ার মানে কি সিঁড়ি, কেউ আসছে সিঁড়িতে হেঁটে হেঁটে এমনটা শোনা যাচ্ছে। আন্ডার দ্য ফায়ারলাইট আন্ডার দ্য ব্রাশ হার হেয়ার, তা ওখানে হচ্ছে কি জ্বলছিল, ফায়ার প্লেসে যে লাইট সেটা হচ্ছে কি সে আলোতে, হোয়াইল ব্রাশিং হার হেয়ার, মানে আন্ডার দ্য ব্রাশ হার হেয়ার মানে কি চুল আঁচড়াচ্ছে, ওই যে মহিলার কথা বললাম না, সেই মহিলার কথা বলছে, সে হচ্ছে কি তার চুলটা ব্রাশ করছে, চুল আঁচড়াচ্ছে। স্প্রেড আউট ইন ফায়ারি পয়েন্টস, হার হেয়ার স্পার্কস লাইক ফ্লেমস, এবং তার চুলগুলোকে দেখে মনে হচ্ছিল কি, চুলগুলোকে মনে হচ্ছিল যেন ধোঁয়ার মতো, ফ্লেমসের মতো মনে হচ্ছিল। তারপরের লাইন হচ্ছে যে glowed into words then would be savagely still, it seems to form words then suddenly stops। আচ্ছা, এখানে মনে হচ্ছিল কি যে টু ফর্ম ওয়ার্ডস সাডেনলি স্টপ, মানে হঠাৎ করে হচ্ছে কি থেমে গেল, গুলো ইনটু দ্য ওয়ার্ডস অ্যান্ড দেন বি স্যাভেজলি স্টিল বলতে হচ্ছে থেমে যাওয়া। আচ্ছা, এইখানে যেটা বলা হলো এবার বলি, যে এ ওমেন সিট ইন অ্যান অনেক বেশি সজ্জিত, ওভার ডেকোরেটেড অ্যান্ড পারফিউম ফিল্ড সাফোকেটিং রুম, কেমন রুমে ছিল, পারফিউম ফিল্ড সাফোকেটিং রুম, হ্যাঁ, সারাউন্ডেড বাই ওয়েলথ, মানে তার চারদিকে অনেক ধন সম্পত্তি, এবং সে হচ্ছে কী করছে, সে একটা মিথ রিকল করছে, সে মিথটা হচ্ছে কি ওই যে ফিলোমেলের মিথ, এবং তার যে এই যে লাক্সারিয়াস লাইফ
সেটা কিছু নার্ভাসনেস এবং ডিসপায়ারকে হাইড করার চেষ্টা করছে। মানে ওই মহিলার মধ্যে কিন্তু অনেক নার্ভাসনেস, শুরুতেই কিন্তু বলা হয়েছে তাকে দেখে অনেক নার্ভাস মনে হচ্ছিল এবং তার মধ্যে অনেক হতাশা। তো গল্পটা শেষ হয় নাই এই মহিলার, পরের স্ট্রেঞ্জারে কিন্তু তার কথাই আবার আমরা পড়বো। তাহলে হচ্ছে আমরা এই স্ট্রেঞ্জার থিম আমরা পাচ্ছি কি, যে লাক্সারিয়াস লাইফ হলেই যে সে আসলে খুব হ্যাপি আছে ব্যাপারটা সেরকম না। যেমন এই মহিলা অনেক কিন্তু লাক্সারিয়াস লাইফ লিড করছিল, কিন্তু সে কিন্তু একদম পুরোপুরি হতাশায় ডুবে আছে, ঠিক আছে। এবং এইখানে আমরা যে ফিলোমেলের কাহিনীটা শুনলাম না, এই ফিলোমেলের সাথে এই যে মহিলা এরা অনেক মিল আছে, এই জন্যই সে ফিলোমেলের কাহিনীটা হচ্ছে স্মরণ করতেছিলেন, ঠিক আছে। এবং এমটিনেস অফ ওয়েলথ অ্যান্ড আর্টিফাইস, এই হচ্ছে প্রথম স্ট্রেঞ্জা গেল। আশা করি প্রথম স্ট্রেঞ্জাটা ভালো করে বুঝতে পেরেছ। এবার আমরা দ্বিতীয় স্ট্রেঞ্জায় যাচ্ছি। এখানে আচ্ছা, এইখানে বলা হয়েছে যে দ্য ওম্যান নার্ভাসলি টক্স উইথ হার সাইলেন্ট পার্টনার। তার রুমে এখন একজন মানুষ আছে যাকে বলা হয়েছে সাইলেন্ট পার্টনার, মানে সে কথা বলছে না, সে একদম সাইলেন্ট আছে। হ্যাঁ, তো লাইনটা হচ্ছে এরকম, মাই নার্ভস আর ব্যাড টু নাইট, মাই নার্ভস আর ব্যাড টু নাইট, ইয়েস ব্যাড, স্টে উইথ মি। মানে ওই মহিলা কনফেস করছে যে সে হচ্ছে আজকে খুব নার্ভাস। তারপর হচ্ছে যে স্পিক টু মি, স্টে উইথ মি, স্পিক টু মি, হোয়াই ডু ইউ নেভার স্পিক, কথা বলতে বলছে যে তুমি কেন কথা বলো না। মানে ওই মহিলা তার পার্টনারকে বলছে যে তুমি কথা বলো, তুমি আমার সাথে কনভারসেশন করো। হোয়াট আর ইউ থিঙ্কিং অফ, তুমি কী ভাবছো। হোয়াট থিঙ্কিং, হোয়াট, সে বলছে যে তুমি যে কী ভাবছো আমি সেটাই জানতে চাই, মানে তার পার্টনারকে সে বলছে। আই নেভার নো হোয়াট আর ইউ থিঙ্কিং, আমি কখনোই জানতে পারি না যে তুমি আসলে কী ভাবো। মানে সে এখানে কমপ্লেন করছে তার যে পার্টনার সে সবসময় সাইলেন্ট হয়ে থাকে, তার এই সাইলেন্স হওয়ার ব্যাপারে সে কমপ্লেন করছে এবং বলছে যে আই থিঙ্ক উই আর ইন র্যাটস অ্যালি, আমরা হচ্ছে কোথায়, আমরা ইঁদুরের যে হচ্ছে মানে অ্যালেই, সেখানে হচ্ছে আমরা বসবাস করছি। হোয়ার দ্য ডেড ম্যান লস্ট দেয়ার বনস, অর্থাৎ ইঁদুরের যে গর্ত সেটার কথা বলা হয়েছে। যে এখানে কি থাকে, মৃত মানুষের হাড় থাকে, কি থাকে, মৃত মানুষের হাড়। হোয়ার দ্য ডেড ম্যান লস্ট দেয়ার বনস, এটা বলা হয়েছে যে হি ফাইনালি রিপ্লাইস। আচ্ছা, এই কথাটা কিন্তু হচ্ছে বললো ওই যে পার্টনার, ওই মহিলার যে হচ্ছে সঙ্গী, সে কি বললেন যে আমি মনে করি যে আমরা হচ্ছে কোথায় থাকি, মানে ইন র্যাটস অ্যালাই, মানে হি ফাইনালি রিপ্লাইস গ্রিমলি লাইভ ফেল লাইক এ গ্রেভিয়ার, যেন তারা কবরের মধ্যে আছে, ঠিক আছে। সে মূলত কেন বোঝাতে চাচ্ছে যেন আমরা কবরের মধ্যে বসবাস করছি। হোয়াট ইজ দ্যাট নয়েজ, আচ্ছা এর মধ্যে ওই মহিলা সে একটা শব্দ শুনতে পেল, বললো যে কিসের শব্দ, হোয়াট ইজ দ্যাট নয়েজ, দ্য উইন্ড আন্ডার দ্য ফ্লোর, হি কামলি এক্সপ্লেন ইটস অনলি উইন্ড, সে বললো যে এটা তো বাতাসের শব্দ। আচ্ছা, এরপরে হচ্ছে যে হোয়াটস ইজ দ্যাট নয়েজ, হোয়াট ইজ দ্য উইন্ড ডুইং, বলে সে আবারও প্রশ্ন করলো এবং হচ্ছে কি নাথিং অ্যাগেন নাথিং, এবং সে হচ্ছে রিপ্লাই দিল কি যে কিছু না। আচ্ছা, ডু ইউ নো নাথিং, ডু ইউ সি নাথিং, ডু ইউ সি নাথিং বা ডু ইউ রিমেম্বার নাথিং, সে আবার তাকে অ্যাকিউজ করছে যে তার মধ্যে একটা এমটিনেস, সে কিছুই জানে না শোনে না, সব কিছু তার কাছে মানে নাথিং, কিছু না এরকম। তো এই মহিলা শুধু কমপ্লেন করছে তার ওই যে পার্টনারের ব্যাপারে, সবসময় সে হচ্ছে সাইলেন্ট থাকে বা এমটিনেস তার মধ্যে একটা, যে আই রিমেম্বার দোজ আর পালস দ্যাট ওয়ার হিজ আইস। আচ্ছা, ওই যে লোকটা সে বলছে কি যে হি কোর্স দ্য টেম্পেস্ট ড্রোন সেলার ডেথ ইমেজরি, এখানে হচ্ছে টেম্পেস্ট থেকে একটা লাইন সে আজকে বলেন যে দোজ আর পালস দ্যাট ওয়ার হিজ লাইস, আর ইউ অ্যালাইভ অর নট, ইজ দেয়ার এনিথিং ইন ইউর হেড, মানে ওই মহিলাটা তাকে আবারও বলছে তোমার মাথার মধ্যে কি কিছুই নেই, এরকম সিম অফ বিং লাইফলেস, সে একদম লাইফলেস হয়ে থাকে এজন্য।
বাট ও দ্যাট শেক্সপিয়ার্স র্যাক ইজ সো এলিগ্যান্ট সো ইন্টেলিজেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে যে সে আবার হচ্ছে কি কি করে, মিনিংলেস কিছু লিরিক্স বলে। ওই যে লোকটা সে কী করে, মিনিংলেস কিছু লিরিক বলে, এই যে এইটাই হচ্ছে তার কিছু লিরিক্স। মানে মূলত হচ্ছে সে ওই কথাগুলো এড়িয়ে যেতে চায়, সে যে আসলে কোনো কিছু উত্তর দিতে চাচ্ছে না, এই জন্য সে মানে অন্য প্রসঙ্গে নিয়ে যেতে চাচ্ছে কথাগুলো, যে হোয়াট শ্যাল আই ডু নাও, হোয়াট শ্যাল আই ডু। মানে ওই মহিলা আবার এখানে হাউতাশ করছে যে আমি কী করবো, সে প্যানিক হয়ে যাচ্ছে। I will rush out as I am and walk the street with my hair down. সো হোয়াট শ্যাল আই ডু টুমোরো। সে বলছে যে আমি কি করবো, আমি কি রাস্তায় ছুটে যাব কি না, হ্যাঁ, আমি হচ্ছে কি করব, সে হচ্ছে এটাই সে বলছে, একদম তার মধ্যে যে হোপলেসনেস, অসহায়ত্ব, সেটা ওখানে প্রকাশ পায়, যে ওই লোকটার কাছে সে কিছু জানতে চাচ্ছে কিন্তু ওই লোকটা তাকে কোনো উত্তরই দিচ্ছে না কোনো কিছুর। হ্যাঁ, হ্যাঁ, দ্য হট ওয়াটার অ্যাট 10 অ্যান্ড ইফ ইট রেইনস এ ক্লোজড কার অ্যাট 4। বলছে যে ওই লোকটা রেসপন্ড করছে ভাবে যে হি রেসপন্ডেড উইথ এ ট্রিভিয়াল ডেইলি প্ল্যান, মানে তার প্রতিদিনের যে সাধারণ যে কাজকর্ম, সে সেই কথা বলছে, যে দ্য হট ওয়াটার অ্যাট 10, তারপর হচ্ছে কি অ্যাট ইফ ইট রেইনস এ ক্লোজড কার অ্যাট 4, মানে সে কখন কি কাজ করবে, বৃষ্টি হলে কি করবে। হ্যাঁ, তো এই কথাগুলো সে বলছে। অ্যান্ড উই শ্যাল প্লে এ গেম অফ চেস প্রেসিং লিডলেস আইস অ্যান্ড ওয়েটিং ফর এ নক আপন দ্য ডোর। এবং তাদের যে সম্পর্কটা হচ্ছে কি গেমের মতো, এটা হচ্ছে এখানে মিন করা হয়েছে। তারা বলছে আমরা কী খেলবো, আমরা দাবা খেলবো। হ্যাঁ, অর্থাৎ মানে তারা দুজন, তারা বোঝা যাচ্ছে যে তারা হয়তো হাজব্যান্ড ওয়াইফ এরকম, কিন্তু তাদের মধ্যে কোনো মানে লাভ, মানে ভালোবাসার ব্যাপারটা তাদের মধ্যে নেই, কোনো হচ্ছে ইমোশনাল যে অ্যাটাচমেন্ট এটা নেই। হ্যাঁ, তো এই সামারিটা হচ্ছে এরকম যে দ্য উইমেন্স ডেসপারেশন, মেয়েটা তো হচ্ছে এখানে অনেক ডেসপারেট, ক্লাসেস উইথ দ্য ম্যানস এমটিনেস, কিন্তু এখানে ওই লোকটা হচ্ছে একদমই একদম লাইফলেস, এমটি হয়ে আছে। শি ক্রেভস কানেকশন বাট হি অফার্স অনলি ডেথ ইমেজারি সংস অ্যান্ড ট্রিভিয়াল রুটিনস, দেয়ার ম্যারেজ ফিলস স্টেরিল লাইফলেস লাইক এ মিনিংলেস গেম। এবং হাজব্যান্ড ওয়াইফ হিসেবে তাদের মধ্যে যেরকম সম্পর্ক থাকা উচিত, তারা হচ্ছে মিনিংফুল কোনো কথা বলতে পারতো, কনভারসেশন করতে পারো বা ভালোবাসাপূর্ণ আলাপ করতে পারতো, কিন্তু এখানে লোকটা হচ্ছে একদম এমটি হয়ে হচ্ছে কি মানে সে একদম সাইলেন্ট থাকে। হ্যাঁ, মানে সে তার ওয়াইফের সাথে কোনো বিষয়ে কোনো কথা শেয়ার করে না, সে সারাক্ষণ কিছু ভাবে কিন্তু কিছু শেয়ার করে না। এবং এটা নিয়ে মহিলাটার মনে অনেক কষ্ট, যদিও তাদের ধন সম্পদে কোনো শেষ নেই, সেটা তো আমরা তো প্রথমেই বললাম যে সে অনেক রিচ, তার রুমে কত কিছু বর্ণনা দেওয়া হলো, ঠিক আছে। তাহলে এই যে গল্পটা, এই মহিলার এই গল্পটা থেকে আমরা কিছু থিম পাই। থিমটা হচ্ছে কি, ব্রেকডাউন অফ কমিউনিকেশন, ব্রেকডাউন অফ কমিউনিকেশন, আর হচ্ছে এমটিনেস অফ রিলেশনশিপ, সম্পর্কের ক্ষেত্রে যে এমটিনেস, আর হচ্ছে ইমোশনাল স্টাইলিটি ইন মডার্ন লাইফ, ইমোশনাল স্টাইলিটি ইন মডার্ন লাইফ, ঠিক আছে। আধুনিক যুগের মানুষের আবেগের যে দিকটা, সেটা যে যেরকম স্টাইল হয়ে গিয়েছে, একদম মানে ব্যারেন হয়ে গিয়েছে। আর হচ্ছে কি সম্পর্ক ব্যাপারটা হয়ে গিয়েছে কি একদম হচ্ছে কি অন্তঃসার শূন্য, সম্পর্কগুলো কেমন হয়ে গিয়েছে, অন্তঃসার শূন্য, সম্পর্কের মধ্যে কোনো মিনিংফুল কিছু নাই, ঠিক আছে। আর এটা হচ্ছে কমিউনিকেশন, তাহলে কমিউনিকেশন, তারপর রিলেশন এবং কি ইমোশন, এই তিনটে বিষয়ে। এবার আমরা পরের গল্পটা পড়বো। এইখানে আমরা আরেকজন মহিলার কাহিনী পড়বো। এই মহিলাটা হচ্ছে ওই মহিলার বিপরীত। বিপরীত কোন দিক দিয়ে, ওই মহিলাটা যেমন অনেক রিচ ছিল, এই যে এই মহিলাটা আবার হচ্ছে সাধারণ। হ্যাঁ, এবং এই মহিলার নাম হচ্ছে লিল, নাম কি, লিল, এবং তার হাজব্যান্ডের নাম হচ্ছে আলবার্ট। হ্যাঁ, আলবার্ট। তো তারা হচ্ছে একটা পাবে আছে, পাব বলতে বোঝাচ্ছে হচ্ছে যে সরাইখানা এরকম। তো এরকম একটা সিন দিয়ে শুরু হয়, যেখানে আমরা দেখব যে হোয়েন লিজ হাজব্যান্ড গড ডিমোভড আই সেইড, মানে এখানে স্পিকার বলছেন, স্পিকার রিকলস হোয়েন লিলস হাজব্যান্ড আলবার্ট রিটার্ন ফ্রম আর্মি, মানে এই লিলের হাজব্যান্ড যার নাম হচ্ছে আলবার্ট, সে হচ্ছে সেনাবাহিনী হিসেবে কাজ করতো। হ্যাঁ, তো I didn't mince my word. I said to her myself,
হারি আপ প্লিজ, ইটস টাইম। এইখানে হচ্ছে লিলকে স্পিকার বলছেন, কে বলছেন, এই যে এই লাইনটা দেখো যে শি স্কল্ডেড লিল, মানে স্পিকার হচ্ছে লিলকে স্কল্ড করছেন। হয়তো বা এখানে স্পিকার যিনি, যে হচ্ছে লিলের ফ্রেন্ড হয়তো বা এরকম, হ্যাঁ। তো লিলকে সে স্কল্ড করছে, মানে স্কল্ড বলতে আমরা কি বুঝি, বকা দেওয়া বা তিরস্কার করে এরকম। যে ইন বার্নড টার্মস দ্য লাইন রিপিটস লাইক এ পাফ ক্লোজিং, নাও আলবার্ট কামিং ব্যাক মেক ইউর সেলফ এ বিট স্মার্ট। মানে বন্ধু, এই লিলের বন্ধু মানে তাকে বলছে যে যেহেতু আলবার্ট আর্মি থেকে ফিরে আসছে, তুমি একটু এখন নিজেকে একটু অ্যাট্রাকটিভ করো, তুমি নিজেকে একটু স্মার্ট করো। যেহেতু তোমার হাজব্যান্ড ফিরে আসছে, তুমি একদম এখন দেখতে কেমন আগলি হয়ে গিয়েছো, তোমার হাজব্যান্ড আসছে, সে এসে তোমাকে যদি অ্যাট্রাকটিভ হিসেবে না দেখে, তাহলে সে হয়তো বা কী করতে পারে, তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। এই কথাটাই হচ্ছে এখানে বলা হচ্ছে। শি উইল গ্রান্ট টু নো what you done with that money he gave you to get yourself some teeth. He did, I was there. আচ্ছা, আলবার্ট তাকে যে টাকা দেয়, আলবার্ট গেভ মানি ফর ডেন্টার্স বাট লিল ডিডেন্ট ইউজ ইট। আচ্ছা, এইখানে হচ্ছে আলবার্ট তাকে হচ্ছে কি করে, তার হচ্ছে তাকে টাকা দেয় তার যে সাজসজ্জার জন্য, কিন্তু হচ্ছে কি করে না, লিল সেটাকে ব্যবহার করে না। হচ্ছে ইউ হ্যাভ দেম অল আউট লিল অ্যান্ড গেট এ নাইস সেট। বলে যে তুমি তো হচ্ছে কি করতে পারো, মানে এই লিলের দাঁতের সমস্যা ছিল, এবং তাকে হচ্ছে কি দাঁত ঠিক করার জন্য তাকে টাকা দিলেও সে হচ্ছে কি করে না, এটা ট্রিটমেন্ট সে করে না, বা এটা সে ফিক্স করে না তার দাঁতগুলো, এই জন্য তাকে দেখতে অসুন্দর লাগে। হ্যাঁ, তো এইখানে হচ্ছে এই যে লিলের বান্ধবী সেই কথাগুলো বলছিলেন যে অ্যান্ড নো মোর কান্ট আই সেড অ্যান্ড থিঙ্ক অফ পুয়ার আলবার্ট, শি ইজ বিন ইন দ্য আর্মি ফর 4 বছর ধরে সে আর্মিতে আছে। শি ওয়ান্ট এ গুড টাইম, এবং সে ফিরে আসছে, সে অবশ্যই তোমার কাছ থেকে একটা গুড টাইম সে হচ্ছে চাইবে, এটা বলছে যে স্পিকার। সাইড সুইচ আলবার্ট সেইং হি ডিজার্ভ প্লেজার আফটার ওয়ার, যুদ্ধ শেষে হচ্ছে কি 4 বছর পরে সে আসবে। অ্যান্ড ইফ ইউ ডোন্ট গিভ ইট হিম দেয়ার ইজ আদার্স উইল, এই সেট। এবং আই বলতে হচ্ছে যে স্পিকার, মানে লিলের যে বান্ধবী, সে বলছেন যে তুমি যদি হচ্ছে নিজেকে এভাবে সাজিয়ে না রাখো, তাহলে আলবার্ট হচ্ছে কি, আলবার্ট হচ্ছে অন্য কারো হয়ে যেতে পারে। হ্যাঁ, যে থ্রেটিং হিম দ্য আলবার্ট উইল গো টু আদার উইমেন। ও ইজ দেয়ার, শি সেড সামথিং, দেন আই উইল নো হু টু থ্যাংক, হি সেড। আচ্ছা, এরপর হচ্ছে লিল কী করে, তাকে ডিফেন্ড করে। শি সেড অ্যান্ড গিভ মি এ স্ট্রেট লুক, তার দিকে তাকে তাকায়। অ্যান্ড হারি আপ প্লিজ, ইট ইজ টাইম। এবং হচ্ছে ওই স্পিকার হচ্ছে আবারও তাকে ওই একই কথা আবার বলে, রিপিট করে। অ্যান্ড ইউ উড টু বি অ্যাসেমড, আই সেড, টু লুক সো এন্টিক। এইখানে এই টাইমটা মনে রাখতে হবে, লিলের বয়স কত। এটা অবশ্যই মনে রাখবে, লিলের বয়স হচ্ছে 31, মানে 31 বছর। হ্যাঁ, কিন্তু এই 31 বছর বয়সে সে অনেক বেশি মানে এন্টিক হয়ে গিয়েছে। এন্টিক বলতে বোঝায় হচ্ছে যে অনেক ওল্ড হয়ে গিয়েছে, তাকে দেখলে মনে হয় যে তার অনেক বয়স হয়ে গিয়েছে। হ্যাঁ, যদিও তার বয়স হচ্ছে 31, কিন্তু 31 বছর বয়সেই তাকে অনেক ওল্ড লাগে। অ্যান্ড ইটস দেম পিলস আই টুক টু ব্রিং ইট অফ, সে বলে যে তার অবস্থাটা কেন এরকম হলো, কারণ হচ্ছে তার অনেকগুলো হচ্ছে কি বাচ্চা হয়েছে। এবার অনেকগুলো বেবি হলে কি মেয়েদের হচ্ছে কি চেহারা যে ভেঙে যায় না, চেহারা নষ্ট হয়ে যায়, তো লিলের হচ্ছে সেটা হয়েছিল। হ্যাঁ, এটাই বলা হয়েছে। সে হচ্ছে অনেক কি খেয়েছে, ডেঞ্জারাস পিলস খেয়েছে, কিসের জন্য, টু কজ অ্যান অ্যাবর্শন, এবং এই জন্য সে আরও উইক হয়ে গিয়েছে। দ্য কেমিস্ট সেড ইট উড বি অল রাইট বাট আই হ্যাভ নেভার বিন দ্য সেম। সে বলেছে, মানে যারা হচ্ছে মানে ডক্টরস তাকে কি বলেছে, যে সে কখনোই আর রিকভার করবে না আগের মতো। ইউ আর এ প্রপার ফুল। এবং স্পিকার তখন বলছে যে তুমি আসলে একটা বোকা। আচ্ছা, যে ওয়েল ইফ আলবার্ট ওন্ট লিভ ইউ অ্যালোন দেয়ার ইজ ইট, আই সেড, হোয়াট ইউ গেট ম্যারিড ফর ইফ ইউ ডোন্ট ওয়ান্ট চিলড্রেন। আচ্ছা, যে এখানে হচ্ছে সে
ব্লেমস করছে, শি ব্লেমস লিল ফর রিফিউজিং চিলড্রেন। বলছে যে ও আচ্ছা, এইখানে হচ্ছে যে সে আবর্ষণের জন্য পিল খাচ্ছে, এই কথাটা সেখানে বললো। আর এইখানে বলা হচ্ছে যে এই যে স্পিকার লিলকে সে ব্লেম করছে কেন সে বাচ্চা নিচ্ছে না। হ্যাঁ, কেন সে হচ্ছে বারবার হচ্ছে পিল খেয়ে নিজের স্বাস্থ্য হচ্ছে নষ্ট করছে, অ্যাবর্শন করছে, এটা প্রশ্ন করছে। যে হারিয়ে সে আবার হচ্ছে বলছে যে সময় কিন্তু শেষ হয়ে যাবে, তুমি হচ্ছে নিজেকে গুছিয়ে নাও, এই কথাই সে বারবার বলছে। যে ওয়েল দ্যাট সানডে আলবার্ট ওয়াজ হোম, দে হ্যাড এ হট গ্যামন অ্যান্ড দে আস্কড me in to dinner they to get the beauty of it hot. সে এরপর হচ্ছে যে she remembers Albert and Lil having meal together and ওই এক কথা আবার সে আবারও বলছে যে হারি আপ প্লিজ ইটস টাইম, হারি আপ প্লিজ ইটস টাইম। এবং এখানে একদম শেষে যেটা বলে যে গুড নাইট বিল, গুড নাইট লো, গুড নাইট মে, গুড নাইট টাটা। এখানে হচ্ছে ওই যে পাব এ যে যারা যারা ছিল সবাইকে গুড নাইট বলে এখান থেকে বিদায় নেয়। গুড নাইট লেডিস, এখানে সবাইকে গুড নাইট বলে এবং এখানে হচ্ছে শেষ হয়ে যায়। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখানটা পাব সিন দেখলাম। এ পাব গসিপ কনভারসেশন অ্যাবাউট লিল অ্যান্ড আলবার্ট। পাবে বসে এখানে আলবার্ট এবং লিলকে নিয়ে কনভারসেশন হচ্ছে। হ্যাঁ, শো দ্য হার্সনেস অফ ওয়ার্কিং ক্লাস লাইফ, ওয়ার, পোভার্টি, তারপরে ফেইল্ড হেলথ। আমরা কিন্তু এখানে ওই যে ওয়ারের একটা সিন কিন্তু আমরা পাই, ওই যে আলবার্টের ব্যাপারটা। আলবার্ট কোথায় আছে এখন? সে যুদ্ধক্ষেত্রে আছে। হ্যাঁ, 4 বছর যুদ্ধের পরে সে ফিরে আসবে। তাহলে হচ্ছে আমরা ওয়ারের একটা ব্যাপার পেলাম। এবং এই মহিলা কিন্তু খুব সাধারণ লিল, তার পোভার্টিটা পেলাম। তার যে স্বাস্থ্যের অবস্থা, ফেইল্ড হেলথ, তার অ্যাবর্শন এবং তাদের লাভলেস ম্যারেজ, এইগুলো হচ্ছে এখানে দেখানো হয়েছে।